প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা সবাই ভালো আছো, শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছো। আমি তোমাদের মাঝে দ্বিতীয় দিনের মতো আবার হাজির হয়েছি প্রচ্ছদনের কিছু অংশ নিয়ে। বাজুয়া সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে আমি জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পাঠে আমি শাহানা আক্তার, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান। দেখো, বোর্ডে আমি তোমাদের জন্য কিছু লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। আজ আমরা আলোচনা করব পত্ররন্ধ্রের সংজ্ঞা, পত্ররন্ধ্রের গঠন ও চিত্র, আর প্রচ্ছদনের প্রভাবক সমূহ। আজ আমাদের পাঠের বিষয় পত্ররন্ধ্রের সংজ্ঞা, পত্ররন্ধ্রের গঠন ও চিত্র, প্রচ্ছদনের প্রভাবক সমূহ। তো আমরা পাঠে চলে আসি। দেখো, বোর্ডে আমি একটা চিত্র এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। বোর্ডে একটা ছবি এঁকেছি আমি। এই ছবিটার সাথে তোমরা কিছুটা পূর্ব পরিচিত। এই ছবিটার এই অঙ্গটার মধ্যে খেয়াল করো, এই জিনিসটা আমরা দেখেছি 19 এর বইয়েও দেখেছি যে দুইটি রক্ষী কোষ দ্বারা বেষ্টিত একটি ছিদ্র। এই ছিদ্রটা পাতায় অবস্থিত, অর্থাৎ পাতার দুই ত্বকে, অর্থাৎ পাতার বহিত্বক ও নিম্নত্বক। যদি আমি তোমাদেরকে বলি, আমার এই হাতটা যদি একটা পাতা চিন্তা করি, এই হাতটার এই উপরের অংশ একটা, নিচের অংশ একটা। এই উপরের অংশটা যদি পাতার বহিত্বক হয় আর নিচের অংশটা যদি পাতার নিম্নত্বক হয়, এই পাতার উপরিত্বক বা ঊর্ধ্বত্বক বা নিম্নত্বকে যে ছিদ্র থাকে সেটাকে বলা হয় পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের গঠন আজ আমরা শিখব। পত্ররন্ধ্রের গঠন খেয়াল করো, পত্ররন্ধ্রের গঠন দেখতে গেলে কিছু অংশ চলে আসে। প্রথমে পত্ররন্ধ্রের গঠনে আসে দুটি রক্ষী কোষগুলো দেখতে বৃক্ক আকৃতির। আমি পাশে ছোট করে তোমাদেরকে দেখাচ্ছি। বৃক্ক বা কিডনি আকৃতির বা ছিমের বিচি আকৃতির এইরকম দুটি কোষ মুখোমুখি অবস্থান করে এই মাঝে যে ছিদ্রটা তৈরি করে এটাকে বলা হয় পত্ররন্ধ্র। আর এই বৃক্ক আকৃতির যে কোষ, এই যে বৃক্ক শেপের যে দুটি কোষ, এই দুটি কোষের নাম হচ্ছে রক্ষী কোষ। রক্ষী কোষ দ্বারা বেষ্টিত ছিদ্রকে বলা হয় তোমার পত্ররন্ধ্র। তাহলে আমরা পত্ররন্ধ্রের সংজ্ঞাটা কি বলতে পারি? দুটি রক্ষী কোষ দ্বারা বেষ্টিত ছিদ্রকে বা রন্ধ্রকে পত্ররন্ধ্র বলে। পাতার ঊর্ধ্ব ও নিম্ন তলের বহিত্বকে রক্ষী কোষ দ্বারা বেষ্টিত ছিদ্রকে পত্ররন্ধ্র বলে। তাহলে আমরা এটা কি পেলাম? এই যে মাঝখানে এই ছিদ্রটা, এটা হচ্ছে পত্ররন্ধ্র। আর এই দুটো কোষ কি কোষ? এটা হচ্ছে রক্ষী কোষ। এরপরে আসো, এই যে এই পত্ররন্ধ্রটা প্রজাতি ভেদে প্রতি বর্গ সেন্টিমিটারে পাতায় 1000 থেকে 60,000টি থাকতে পারে। কি বলেছি? প্রজাতি ভেদে এই পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা 1000 থেকে 60,000 পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের পত্ররন্ধ্রের সংজ্ঞা শেষ। এবার আসি
পত্ররন্ধ্রের গঠন, পত্ররন্ধ্রের গঠন ও চিত্র। আমি বোর্ডে যে চিত্রটা এঁকে রেখেছি তোমাদের জন্য, পুরো পত্ররন্ধ্রের গঠন খেয়াল করো। ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি যে এই দুটো, এই যে সিমের বিচির মতো অথবা বৃক্কাকার এই যে দুইটা কোষ, এই কোষ দুইটার নাম হচ্ছে রক্ষী কোষ। এই রক্ষী কোষ দুইটা দিয়েই সৃষ্টি হয় পত্ররন্ধ্র। এই রক্ষী কোষের গঠন বিশ্লেষণ করলে দেখা যায় যে পত্ররন্ধ্রের দিকে রক্ষী কোষের যে প্রাচীরটা সেটা একটু পুরু হয়। দেখো আমি গাঢ় কালি দিয়ে দেখা, এই যে এখানে দেখিয়ে দিয়েছি, এখানে এই যে রন্ধ্রের দিকের যে প্রাচীরটা, রন্ধ্রের দিকের প্রাচীরটা পুরু হয়, আর রন্ধ্রের বিপরীতে যে প্রাচীরটা সেটা হচ্ছে পাতলা হয়। এছাড়া রক্ষী কোষে একটা আকারে বড় নিউক্লিয়াস থাকে, অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে, সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমটা ঘন থাকে। তাহলে কি বললাম, রক্ষী কোষের গঠনের ক্ষেত্রে পত্ররন্ধ্রের যে পত্ররন্ধ্রের দিকের যে প্রাচীরটা সেটা পুরু হয়, এর বিপরীতে যে প্রাচীরটা হয় সেটা পাতলা হয়। প্রতিটা রক্ষী কোষে একটা আকারে বড় নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম ঘন থাকে, আর প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই রক্ষী কোষের পাশে আরো কিছু কোষ থাকে। এই কোষগুলো অন্য কোষ থেকে একটু ভিন্ন আকৃতির দেখতে হয়। এই কোষগুলোকে বলা হয় সহকারী কোষ। এই সহকারী কোষের প্রতিটি কোষে এক একটা করে নিউক্লিয়াস থাকে। তাহলে রক্ষী কোষকে সাহায্য করার জন্য, রক্ষী কোষকে সাহায্য করার জন্য যে কোষগুলো থাকে তাদেরকে বলা হয় সহকারী কোষ। তাহলে টোটাল পত্ররন্ধ্রের গঠনে আমরা পত্ররন্ধ্র পেয়েছি, পত্ররন্ধ্র যে কোষ দ্বারা গঠিত রক্ষী কোষ পেয়েছি, রক্ষী কোষ কি কি অঙ্গ কি কি জিনিস নিয়ে গঠিত তা পেলাম, আর রক্ষী কোষের পাশে রক্ষী কোষকে সাহায্য করার জন্য যে কোষগুলো রয়েছে একটু ভিন্ন আকৃতির অন্যান্য কোষ থেকে, তাদেরকে বলা হয় সহকারী কোষ। তাহলে খেয়াল করো যে এই যে পত্ররন্ধ্রটা সৃষ্টি হলো, কেমন ভাবে সৃষ্টি হলো, যে এরকম দুইটা বৃক্ক বা কিডনির মতো দেখতে দুইটা কোষ মুখোমুখি অবস্থান করে এখানে যে রন্ধ্র সৃষ্টি করলো, এটাই হলো পত্ররন্ধ্র। চিত্রটা দেখে নাও, চিত্রটা এভাবেই আঁকবে। চিত্রটা প্রথমে আঁকার ক্ষেত্রে, চিত্র আঁকার ক্ষেত্রে খেয়াল রাখবে রক্ষী কোষ দিয়ে এঁকে এরপরে এভাবে দিবে, তোমরা লেবেলিংটা এভাবে করবে। এবার আমরা শিখবো পত্ররন্ধ্রের গঠন ও চিত্র হয়ে গেল, ও কাজ। তাহলে পত্ররন্ধ্রের চিত্রটা তোমরা দেখলে এভাবে এঁকে ফেলবে, বাসায় প্র্যাকটিস করবে। আমরা এবার এই যে পত্ররন্ধ্র নিয়ে যে এতক্ষণ আলোচনা করলাম, আমরা প্রতিটা জিনিসের আগেই খুঁজি যে তার উপকারিতা কি, এটা আমি কেন ব্যবহার করব, কেন করব, কি দরকার, কি উপকারে আসবে, এই চিন্তাগুলো সবসময় আমাদের মাথায় ঘুরে বেড়ায়। ঠিক তেমনি আমরা যে এতক্ষণ ধরে পত্ররন্ধ্রের গঠন শিখলাম, এর কাজ কি, এই কাজ সম্পর্কে জানবো। পত্ররন্ধ্রের কাজ, পত্ররন্ধ্রের কাজ। এক নম্বর কাজ যে সালোক সংশ্লেষণ ও শ্বসন, সালোক সংশ্লেষণ ও শ্বসনের সময় যে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন গ্রহণ ও ত্যাগ হয়ে থাকে, এই কার্বন ডাই অক্সাইডটা প্রবেশ করে, কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন প্রবেশ করে বা নির্গমন হয় এই পত্ররন্ধ্রের মাধ্যমে। তাহলে প্রথম যে কথাটা, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ
সালোক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়া কালীন সময়ে উদ্ভিদ ও বাহ্যিক পরিবেশের গ্যাসীয় বিনিময় বলতে কি বুঝি বলতো? গ্যাসীয় বিনিময় বলতে বোঝায় অক্সিজেন গ্রহণ অথবা ত্যাগ, কার্বন ডাই অক্সাইড গ্রহণ অথবা ত্যাগ। এই গ্যাসীয় বিনিময় ঘটে পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্রের মাধ্যমে। 2 নম্বর, উদ্ভিদ তার শরীরের অতিরিক্ত পানি এই পত্ররন্ধ্রের মাধ্যমেই বাষ্পাকারে বের করে দেয়। উদ্ভিদ তার শরীরের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় পত্ররন্ধ্রের মাধ্যমে। বাষ্পাকারে বের করে দেয় পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্রের কাজ 1 নম্বর দেখলাম, 2 নম্বর দেখলাম, 3 নম্বর যে পত্ররন্ধ্রের আমরা যে পত্ররন্ধ্রটা এঁকেছিলাম ওই পত্ররন্ধ্রের যে রক্ষী কোষটা ছিল ওই রক্ষী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট ছিল, অসংখ্য ক্লোরোপ্লাস্ট ছিল। ওই ক্লোরোপ্লাস্ট থাকার কারণে পত্ররন্ধ্র বা রক্ষী কোষ সালোক সংশ্লেষণেও ভূমিকা রাখে, খাদ্য তৈরিতেও ভূমিকা রাখে। তাহলে তোমরা এবার পত্ররন্ধ্রের কাজ দেখতে পারলে, আমি বাকিগুলো আর লিখলাম না। আর পত্ররন্ধ্র বিশেষ করে লুকায়িত পত্ররন্ধ্র যেগুলো মরুজ উদ্ভিদে সাধারণত দেখা যায়, লুকায়িত পত্ররন্ধ্র প্রচ্ছেদনের হার কমাতে সহায়তা করে। তাহলে তোমরা এই পত্ররন্ধ্রের গঠন চিত্রটা বাসায় সবাই প্র্যাকটিস করবে। এবার খেয়াল করো, আমি বোর্ডে প্রচ্ছেদনের প্রভাবক সমূহ তোমাদের জন্য কিছু প্রভাবকের নাম লিখেছি। প্রভাবক যে কিনা প্রভাব ফেলে কোনো একটা বিক্রিয়া ঘটাতে গেলে, যারা প্রভাব বা ভূমিকা রাখে তারাই হচ্ছে প্রভাবক। প্রভাবকটা উদ্ভিদের ভেতরেও হতে পারে, উদ্ভিদের দেহের অভ্যন্তরেও হতে পারে, আবার উদ্ভিদের দেহের বাইরেও হতে পারে। উদ্ভিদের দেহের বাইরে অবস্থান করে যারা এই প্রচ্ছেদনটাকে সম্পন্ন হওয়ার জন্য প্রভাবিত করে তারা হচ্ছে বাহ্যিক প্রভাবক। আর যারা উদ্ভিদের দেহে অভ্যন্তরে থেকে উদ্ভিদ দেহের অভ্যন্তরে যে সকল অঙ্গ বা যে সকল জিনিস প্রচ্ছেদন প্রক্রিয়াটাকে প্রভাবিত করে, অর্থাৎ প্রচ্ছেদনের গতি বৃদ্ধি বা হ্রাস করে, তারা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। আর যারা উদ্ভিদের দেহের বাইরে থেকে এই প্রচ্ছেদন প্রক্রিয়াটার হার হ্রাস বৃদ্ধি করে তারা হচ্ছে বাহ্যিক প্রভাবক। আমি প্রথমেই আসি অভ্যন্তরীণ প্রভাবকের ক্ষেত্রে। খেয়াল করো, অভ্যন্তরীণ প্রভাবকের ক্ষেত্রে দিয়েছি মূল বিটপ অনুপাত। বিটপ বলতে বোঝায় মূলের উপরের দিকে কাণ্ড, পাতা, ফুল, ফল সব কিছুই হচ্ছে বিটপের অন্তর্ভুক্ত। এই মূল বিটপ তোমার মূল যে পরিমাণে পানি শোষণ করতে পারবে, মূল যদি অতিরিক্ত পরিমাণে পানি শোষণ করে তাহলে তার প্রচ্ছেদনের হারও বেড়ে যাবে। মূল যদি কম পানি শোষণ করে তাহলে তার প্রচ্ছেদনের হারও কমে যাবে। মূল বিটপের অনুপাতের উপরে প্রচ্ছেদন নির্ভর করে। এরপরে পাতার আয়তন সংখ্যার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে মূল বিটপ অনুপাত পাতার আয়তন সংখ্যা, পাতা আয়তনে যত বড় হবে আর তার প্রচ্ছেদনও বেশি হবে। পাতার আয়তন বড় হলে তাতে পত্ররন্ধ্রের সংখ্যাও বেশি থাকবে, প্রচ্ছেদনের হারও বেড়ে যাবে। পাতার গঠনের ক্ষেত্রে বিশ্লেষণ করলে দেখা যাবে যে তোমরা জানো
পাতা বা কাণ্ডে কিউটিকল বলে একটা আবরণ থাকে। তো যে পাতায় কিউটিকলের আবরণটা একটু পাতলা হয় সেটার ক্ষেত্রে দেখা গেল প্রচ্ছেদন বেশি হয়, আর যদি কিউটিকলের আবরণটা ঘন হয় সেক্ষেত্রে প্রচ্ছেদনের হারটা কমে যায়। মেসোফিল টিস্যু, পাতার ভিত্তি টিস্যু, পাতায় অবস্থিত ভিত্তি টিস্যুকে বলা হয় মেসোফিল টিস্যু। এই মেসোফিল টিস্যুতে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে প্রচ্ছেদনের হারও বেশি, আর যদি পানির পরিমাণ কম হয় তাহলে প্রচ্ছেদনের হার কম। জীবনী শক্তি, জীবনী শক্তি অর্থাৎ জীবন পরিচালনার জন্য যে শক্তিটা, যে একটা রোগাক্রান্ত একটা উদ্ভিদ আর একটা সুস্থ সবল উদ্ভিদ, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে একটা সুস্থ মানুষ আর একটা অসুস্থ মানুষ দুজনের দৌড়ানোর গতি বেগ একই রকম হবে না। যে একটু সুস্থ, যে একটু স্বাভাবিক, সে ভালো দৌড়াতে পারবে, যে দুর্বল সে সুস্থ সবল অপেক্ষা একটু কম দৌড়াতে পারবে। সেই ক্ষেত্রে যে যে উদ্ভিদের জীবনী শক্তি বেশি তার প্রচ্ছেদনের হারও বেশি, যে উদ্ভিদের জীবনী শক্তি কম তার প্রচ্ছেদনের হার কম। তাহলে আমরা কি দেখলাম, অভ্যন্তরীণ প্রভাবকের ক্ষেত্রে মূল বিটপ অনুপাত এর সংখ্যা যত বেশি হবে প্রচ্ছেদনের হারও তত বেশি হবে। পাতার আয়তনের সংখ্যাও একই কথা। পাতার গঠন, যে যে সকল পাতায় তোমার কিউটিকলের আবরণটা পাতলা হয় তাদের প্রচ্ছেদনের হার বেশি, আর যাতে কিউটিকলের আবরণটা ঘন হয়, পুরু হয়, তাদেরটা প্রচ্ছেদন কম হয়। মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ বেশি থাকলে প্রচ্ছেদনের হার বেশি, আর পানির পরিমাণ কম থাকলে প্রচ্ছেদনের হার কম। জীবনী শক্তি যার বেশি তার প্রচ্ছেদনের হারও বেশি। এবার আসো উদ্ভিদের বাইরে অবস্থিত প্রভাবক সমূহ কি হতে পারে। উদ্ভিদের বাইরে যে প্রভাবক সমূহ প্রচ্ছেদন প্রক্রিয়াকে প্রভাবিত করে তার মধ্যে প্রথম কথা আছে আলো। তোমরা হয়তো জেনে থাকবে যে আলো বা সূর্যালোক পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, আর সূর্যালোকের অনুপস্থিতিতে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আর এই পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার সাথে প্রচ্ছেদন প্রক্রিয়াটি ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও আলো বেশি হলে তোমার তাপমাত্রাটাও বেশি হবে। এরপরে আলোর পরে আসো তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রা বেশি হলে সালোক সংশ্লেষণের হার বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ তাপমাত্রা বেশি হলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কমে যায় আর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আরো বেড়ে যায়। এরপরে খেয়াল করো, তাপমাত্রা বেশি হলে, আচ্ছা আমি যদি বলি, একটা মানুষ যখন খুব গরম পড়ে, খুব তাপ, সূর্যের খুব তাপ থাকে, তখন আমরা কি বেশি ঘেমে যাই না? তখন হয় কি আমাদের পানি পিপাসাটা বেশি লাগে। তো সেই ক্ষেত্রে দেখা গেল কি যে যখন তাপমাত্রা বেশি থাকে তখন প্রচ্ছেদনের হারটাও বেড়ে যায়, আবার তাপমাত্রা যখন কমে যায় তখন প্রচ্ছেদনের হারটাও কমে যায়। তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো যে তোমরা ফিজিক্সে পড়ে থাকবে, যে ফিজিক্স কেমিস্ট্রিতে পড়ে থাকবে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক সম্পর্কটা। সমানুপাতিক সম্পর্কটা কি? একজন বাড়লে আরেকজন বাড়ে, আর ব্যস্তানুপাতিকটা একজন বাড়লে আরেকজন কমে। তোমরা সূত্র দিয়ে মনে রাখতে পারো যে আলো, তাপমাত্রা আর মাটিস্থ পানি 1, 2 আর 6, আলো, তাপমাত্রা আর মাটিস্থ পানি, এটা হচ্ছে প্রচ্ছেদনের সাথে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আলো বেশি প্রচ্ছেদন বেশি, আলো কম প্রচ্ছেদন কম, তাপমাত্রা বেশি প্রচ্ছেদন বেশি, তাপমাত্রা কম প্রচ্ছেদন কম। আবার মাটিস্থ পানি যত বেশি প্রচ্ছেদনও বেশি, মাটিস্থ পানি কম প্রচ্ছেদন কম। বিপরীতভাবে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা কি? একটা নির্দিষ্ট অঞ্চলের বায়ুতে কি পরিমাণে জলীয় বাষ্প মিশে আছে এর যে সম্পৃক্ততা, এটা হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। তো যে উদ্ভিদটা যেখানে অবস্থিত, পাতার চারপাশের যে অঞ্চলটা, ওখানে প্রচ্ছেদন হওয়ার কারণে ওর বায়ুটা ভিজা ভেজা আর্দ্র থাকে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা তার বেশি থাকে। এখন এই আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে তখন আর প্রচ্ছেদনটা বেশি হয় না, আর আপেক্ষিক আর্দ্রতা যদি কমে যায় অর্থাৎ বায়ু শুষ্ক শুষ্ক হয়ে যায় তখন প্রচ্ছেদনের হার বেড়ে যায়। তাহলে আপেক্ষিক আর্দ্রতার সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। বায়ু প্রবাহ, এটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক স্পেসিফিক ভাবে আমরা না বলতে পারলেও বায়ু প্রবাহটার বায়ুর ধর্মটা কি? যে বায়ু কিন্তু উচ্চ ও নিম্ন একটা ব্যাপার আছে, উচ্চচাপ ও নিম্নচাপ আছে। এই যে উচ্চচাপ ও নিম্নচাপের দিকে যে প্রবাহিত হওয়ার একটা ধর্ম বায়ুর ক্ষেত্রে দেখা যায়। তো যখন
ওই পাতার আশেপাশে অবস্থিত যে অঞ্চলটুকু, ওখানকার বায়ু যখন ভারী হয়ে যায় তখন কম আর্দ্র বায়ু এসে, বায়ু প্রবাহ এসে ওই বায়ুটাকে সরিয়ে নিয়ে যায় এবং ওই অঞ্চলটা কম আর্দ্রপূর্ণ বায়ু দ্বারা পরিপূর্ণ হয়। কম আর্দ্র বায়ু যখন চলে আসে তখনই আবার প্রস্বেদনের হার বেড়ে যায়। কম আর্দ্রপূর্ণ বায়ু থাকলে প্রস্বেদন বেড়ে যায়, আর অধিক আর্দ্রতাপূর্ণ বায়ু থাকলে প্রস্বেদনের হার কমে যায়। এরপরে আসো আবহাওয়া মণ্ডলের চাপ। আবহাওয়া মণ্ডলের চাপও একই কথা, চাপ কমলে প্রস্বেদন বাড়ে, চাপ বাড়লে প্রস্বেদন কমে। তো আমরা কি দেখতে পারলাম যে প্রস্বেদনটাকে সংগঠিত করার জন্য, প্রস্বেদন প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিছু প্রভাবক ভূমিকা রাখে, যার মধ্যে কিছু আছে উদ্ভিদের অঙ্গের ভিতরে আর কিছু আছে উদ্ভিদ অঙ্গের বাইরে। তো তোমরা এই যে আজকে আমরা পাঠে জানতে পারলাম, কি জানতে পারলাম যে পত্ররন্ধ্র কাকে বলে, পত্ররন্ধ্র কাকে বলে। এরপরে পত্ররন্ধ্রের গঠন, চিত্র আর পত্ররন্ধ্রের কিছু কাজ। এরপরে আমরা কি জানতে পারলাম, প্রস্বেদনের প্রভাবক সমূহ। প্রস্বেদনের প্রভাবক সমূহ বিশ্লেষণ করে আমরা দেখতে পেরেছি যে প্রস্বেদনের প্রভাবক দুই রকম, একটা বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবকগুলোর নাম, বাহ্যিক প্রভাবকগুলোর নাম ও ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছি। আমি আশা করব তোমরা বাসায় বসে এটা দেখবে, একটু ছবিটা একটু প্র্যাকটিস করবে এবং ভালো করে এই পাঠটাকে আত্মস্থ করবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। প্রস্বেদন ও পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল, এর সম্পর্কে বিভিন্ন মতবাদ নিয়ে আমি আলোচনা করব, তোমরা বাসায় একটু দেখে রাখবে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।